আমরা ইতিমধ্যে দেখেছি রাশি দুই ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান হলে যথেষ্ট, কিন্তু ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করার জন্য মানের সাথে দিকেও উল্লেখ করতে হয়। এই রাশিগুলোকে কিভাবে যোগ বিয়োগ গুণ করা যায় আমরা এখন সেটাই শিখব। স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ করা সম্ভব, কিন্তু ভেক্টর রাশিগুলোকে ওই নিয়মে যোগ বিয়োগ গুণ করা সম্ভব নয়। এই ভেক্টর রাশিগুলোকে জ্যামিতিক উপায়ে যোগ বিয়োগ গুণ করতে হয়। ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড, এখন তোমরা বন্ধু বান্ধব তার কাছে দাবি করলে যে বন্ধু আমাদেরকে ট্রিট দিতে হবে, তো তোমাদের বন্ধু অনেক খুশি, সেই খুশিতে তোমাদেরকে সবাই অনেক দূরে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে নিজেরা রান্না বান্না করে খাওয়ার একটা ব্যবস্থা করলো। তো তোমরা সেখানে রান্না করার জন্য সেখানে 5 লিটার তেল নিয়ে গিয়েছো। এখন যে রান্না করবে সে দেখলো যে আমরা যে পরিমাণ রান্না করব সেই পরিমাণ রান্না এই তেল দিয়ে সম্ভব নয়। সে তোমাদেরকে জানালো যে আরো 2 লিটার তেল আমাদের প্রয়োজন। তাহলে তোমরা আরো 2 লিটার তেল নিয়ে আসলে, তাহলে এই 5 লিটার এবং 2 লিটার তোমরা যদি যোগ করো কত হবে? 7 লিটার তেল। তাহলে এটাই হলো আমাদের বীজগাণিতিক নিয়ম। এই নিয়মে স্কেলার রাশিগুলোকে যোগ বিয়োগ গুণ করা সম্ভব। কিন্তু ধরো তোমার কোনো এক ফ্রেন্ড এই স্থান থেকে বি স্থানে 10 মিটার দূরে এখানে অবস্থান করছে। এখন ওই ফ্রেন্ড সে যদি এই বি স্থান থেকে 10 মিটার দূরে, এখান থেকে আরো 10 মিটার দূরে যায়, অর্থাৎ সে এখান থেকে 10 মিটার দূরে এখানে আসতে পারে, সে 10 মিটার দূরে এখানে আসতে পারে, সে 10 মিটার দূরে এখান থেকে আবার এখানেও আসতে পারে। তাহলে সে যদি এই সি বিন্দুতে যায় তাহলে সরণ কত হবে? সরণ হবে ঠিক এ থেকে সি এর দিকে। যদি সে ডি বিন্দুতে আসে তাহলে তার সরণ কত হবে? এ থেকে সোজা ডি এর দিকে আসে তাহলে তার সরণ কত হবে? ঠিক এখানে যাবে এবং এখানে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে তার সরণটা হবে 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সরণ 10 মিটার, এখানে 10 মিটার যোগ করে কিন্তু আমরা কখনো 20 মিটার পাচ্ছি না। তাহলে এটাই আমরা সিদ্ধান্ত উপনীত হইতে পারি যে ভেক্টর রাশিগুলোকে যোগ করলে আমরা ওই সকল রাশির সমষ্টিও পেতে পারি, সমষ্টি থেকে কমও পেতে পারি, আবার শূন্যও পেতে পারি। এই জ্যামিতিক উপায়গুলো হলো এই তিনটি উপায়ে আমরা ভেক্টর রাশিগুলোকে যোগ বিয়োগ গুণ করতে পারি। প্রথম যেটি আছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। এইগুলো দিয়ে যখন আমরা ভেক্টর রাশিগুলোকে যোগ বিয়োগ গুণ করব তখন অবশ্যই এই 3টা কথা আমাদেরকে মনে রাখতে হবে। সমজাতীয় রাশি হতে হবে, অর্থাৎ যে ভেক্টর রাশিগুলোকে আমরা যোগ করব সেগুলোকে সমজাতীয় রাশি হতে হবে। যেমন বলের সাথে কখনো আমরা সরণ যোগ করতে পারবো না, কারণ তারা সমজাতীয় রাশি নয়। একটি বিন্দুতে ক্রিয়া করতে হবে। যদি আমরা দুইটি ভেক্টর নেই, একটি ভেক্টর এই বিন্দুতে ক্রিয়া করছে এবং অন্য আরেকটি ভেক্টর ঠিক এই বিন্দুতে ক্রিয়া করছে, তার মানে কি ভেক্টর দুইটা একই বিন্দুতে ক্রিয়া করছে না। সেক্ষেত্রে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ভেক্টর দুইটি আমরা যোগ করতে পারবো না। তারা যদি একই পয়েন্টে ক্রিয়া করে, অর্থাৎ তাদের যদি একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে আমরা কেবল ভেক্টর দুইটাকে যোগ করতে পারবো। এবং লাস্ট যে কথাটা আছে, এই ভেক্টর দুইটা একই সময়ে ক্রিয়া করবে। এখন এ ভেক্টর এবং বি ভেক্টর, এই এ ভেক্টর যে সময় ক্রিয়া করছে ঠিক তার 5 মিনিট পরে যদি বি ভেক্টর ক্রিয়া করে, তাহলে কি আমরা ভেক্টর দুইটা যোগ করতে পারবো না? তখন কিন্তু এই ভেক্টর দুইটি আমরা যোগ করতে পারবো না। অর্থাৎ এ যখন ক্রিয়া করবে তখন বিকেও ক্রিয়া করতে হবে, তখনই আমরা যোগ বিয়োগ গুণ করতে পারবো। এই ভেক্টরটা প্রথম ভেক্টর এবং এইটা দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা? যে কোনো একটা ভেক্টরে এইটা আদি বিন্দু এবং এইটা শীর্ষবিন্দু বা শেষ বিন্দু। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এইখানে, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এইটা আমরা কি করব? এখানে স্থাপন করব। তাহলে আমরা এখানে স্থাপন করলাম ঠিক এই বরাবর। এখন আমরা এই ভেক্টরটা এখানে এভাবেও স্থাপন করতে পারতাম, এটাকে এভাবেও স্থাপন করতে পারতাম, এমনকি এভাবেও স্থাপন করতে পারতাম।
স্থাপন করার পর তাহলে এই প্রথম ভেক্টর এ এবং দ্বিতীয় ভেক্টর বি, এই ভেক্টর দুইটির লব্ধির মান কত হবে? প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোগ সরলরেখার মানটাই হবে এই এ এবং বি ভেক্টর দুইটি যোগ করলে আমরা যে লব্ধি পাবো সেইটা, অর্থাৎ এখানে এই লব্ধির মানটা হবে ভেক্টর এ প্লাস বি। এই লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি এবং এই ভেক্টর দুইটা যোগ করলাম, তাহলে ভেক্টর যোগ করলে মানও থাকবে। এই ভেক্টর দুইটা যোগ করার পর তাদের দিক হবে ভেক্টর এ থেকে, ভেক্টর এ এর আদিবিন্দু থেকে এই ভেক্টর দুইটা যোগ করার পর তাদের দিক হবে ভেক্টর এ থেকে, ভেক্টর এ এর আদিবিন্দু থেকে ভেক্টর বি এর শীর্ষবিন্দুর দিকে, ভেক্টর এ এর আদিবিন্দু থেকে ভেক্টর বি এর শীর্ষবিন্দুর দিকে। এখন আমরা যদি এই দুইটি ভেক্টরের পরিবর্তে আরও কিছু ভেক্টর নিই, অর্থাৎ ঠিক এইভাবে স্থাপন করব। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটি ভেক্টরের পাদবিন্দু বা প্রথম বিন্দু স্থাপন করব এবং এখানে আবার একইভাবে স্থাপন করব, অর্থাৎ এখানে আমরা তিনটা ভেক্টর নিলাম, ভেক্টর এ, ভেক্টর বি এবং ভেক্টর সি। তাহলে এই ভেক্টর তিনটা যোগ করলে আমরা কত পাবো? একই হিসাব, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা পাবো, এর দৈর্ঘ্যটাই হবে আমাদের এই ভেক্টর তিনটার লব্ধির মান এ প্লাস বি প্লাস সি। এবং দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ত্রিভুজ সূত্র: একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে, তার মধ্যে দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে সূচিত হয় তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমরা দেখি এখানে একটি ত্রিভুজ এ, বি এবং সি। এই ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা তিনটি ভেক্টর দিয়ে নির্দেশ করি, পি, কিউ এবং আর। এখন আমরা সন্নিহিত বাহু বলতে কি বুঝবো? যে দুইটি বাহুর একটি সাধারণ বিন্দু আছে, তার মানে এই বাহু এবং এই বাহুর একটি সাধারণ বিন্দু আছে, তাহলে এই বাহু দুটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। আবার ঠিক এই বাহু এবং এই বাহুর একটি কমন বিন্দু আছে, তার মানে কি এইটা এবং এটাও সন্নিহিত বাহু। ঠিক এখানে একটি কমন বিন্দু আছে, তার মানে কি এই বাহু এবং এই বাহু, এই দুইটি বাহু কিন্তু সন্নিহিত বাহু। তার মানে আমরা যে কোনো দুইটি সন্নিহিত বাহু নিলেই আমাদের এই ত্রিভুজ সূত্রটি সম্পন্ন করতে পারবো। আমরা যদি নিই এই বাহু এবং এই বাহু, ধরলাম এটা একটি কমন বিন্দু, তার মানে কি এইটি এবং এইটি আমাদের সন্নিহিত বাহু। তাহলে এই সন্নিহিত বাহু দুইটি যদি একই দিকে সূচিত হয়, অর্থাৎ এইটার দিক যদি এই দিকে হয় তাহলে এইটার দিক হবে কি এই দিকে, কারণ এখান থেকে এই দিকে আসে, এটাও কি আমাকে বলবে ওই দিকে যাইতে, সামনের দিকে যেতে। এ যদি এই দিকে যেতে বলে, এও বলবে আর সামনের দিকে যেতে। তার মানে কি এইটি এবং এই ভেক্টর দুইটা একই দিকে নির্দেশিত আছে। তাহলে আমাদের যে তৃতীয় যে বাহুটি আছে এইটি বিপরীত, অর্থাৎ এটি এই দিকে না গিয়ে এটি এই দিকে সূচিত করতে হবে। তাহলে এই ভেক্টরটি হবে আমাদের লব্ধির মান ও দিক। এখন দেখো এখানে আমরা আরেকটা ত্রিভুজ নিয়েছি এবং ভেক্টর এ বি সি দিয়ে নির্দেশিত করেছি। তাহলে এই ভেক্টরের দিক এই দিকে, এই ভেক্টরের দিক এই দিকে এবং এই ভেক্টরের দিক এই দিকে। তাহলে আমরা সন্নিহিত বাহু কোন দুইটি ধরব? যেহেতু এই ভেক্টর এবং এই ভেক্টর ঠিক একই, তাহলে আমরা বলবো যে এখানে যে সন্নিহিত বাহুর কথা, দুইটি সন্নিহিত বাহুর কথা বলা হচ্ছে, সেই সন্নিহিত বাহু দুইটি হবে এই দুইটি এবং এই তৃতীয় যে বাহুটি আছে দেখো এইটি কিন্তু বিপরীত ক্রমে নির্দেশিত আছে। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ ইকুয়াল বি প্লাস সি। সামান্তরিক সূত্র: কোন সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে লব্ধির মান ও দিক। আমরা এখানে একটা সামান্তরিক নিয়েছি ও এ বি সি।
আমরা যদি এইটাকে সাধারণ বিন্দু ধরি তাহলে ও এ এবং ও সি এই বাহু দুইটি সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু দুইটি এইখানে কোনো একটি কণার উপরে একই সময় ক্রিয়া করছে, তাহলে এদের লব্ধিটি হবে এই বরাবর যে কর্ণটি আমরা অঙ্কন করেছি সেটি, তাহলে এই লব্ধিটি হবে আর। এখন এই লব্ধির মান কত হবে সেটি আমরা বের করব। আমরা যদি দেখি এই বরাবর যে ভেক্টর সেটি পি এবং এই বরাবর যে ভেক্টরটি আমরা নিয়েছি সেটা কিউ। এখন এই বি বিন্দু থেকে আমরা ও এর বর্ধিত অংশের উপরে লম্ব অঙ্কন করব। ও এ এবং ও সি এই বাহু দুইটির মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে ঠিক এই কোণটিও আলফা হবে। কারণটি কি, এই বাহু দুইটি সমান্তরাল, এই কোণটি আলফা হলে এই কোণটিও আমাদের আলফা হবে। তাহলে এইটা লম্ব হওয়ার কারণে এইখানে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজ ও ডিবি। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ এ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ওবি এ স্কয়ার ইকুয়াল ও ডি এ স্কয়ার প্লাস বিডি এ স্কয়ার। তাহলে আমরা ওডিকে আবার ভেঙে কি লিখতে পারি, এই ওডি মানে ও এ প্লাস, অর্থাৎ এইটুকু প্লাস এইটুকু। এখানে আমাদের সূত্র পড়েছে এখন দেখো আমরা যে সামান্তরিক নিয়েছিলাম ও এ বি সি, এই সামান্তরিকের এডি অংশ এবং বিডি অংশ কি সামান্তরিকের বাহিরে, অর্থাৎ এডি এবং বিডি এই দুইটি সামান্তরিকের বাহিরে। তাহলে এই দুইটিকে আমরা সামান্তরিকের বাহুর সাথে সম্পর্কিত করব। আমরা যদি এই সমকোণী ত্রিভুজটা নিই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বিডি সমান এবি সাইন আলফা, এবং এটির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবি কস। দেখো আমরা বিডি ইকুয়াল এবি সাইন আলফা কিভাবে লিখতে পারি, এটা যদি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা নিই তাহলে বিডি ভাগ এবি, তার মানে কি এটা বিডি এবং এটা এবি, অর্থাৎ এটা যদি আমাদের কোণ হয় এইটা বিপরীত বাহু বা লম্ব এবং কি এটি অতিভুজ, তাহলে লম্ব এবং ভাগ অতিভুজ, তাহলে সাইন থিটা, তাহলে সাইন আলফা, সেখান থেকে আমরা বিডি ইকুয়াল লিখতে পারি এইটা। অর্থাৎ তাহলে বিডি ইকুয়াল আর কি লিখতে পারি, এবি। এবি মানে কি, এবি বলতে বোঝাচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টরের মান কত, এই ভেক্টর বরাবর এখানে ছিল কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টরের মান কত, এইখানে কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ সাইন আলফা। এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি কিউ কস আলফা। আমরা এইখানে এখন মানগুলো ইনপুট করব। ও এ মানে কি, এইটুকু মানে পি ভেক্টর, তাহলে এখানে পি প্লাস এডি, এডি মানে কি কিউ, তাহলে এখানে আমরা লিখলাম কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ও এ এডি, 2 ও এ বলতে পি, এডি বলতে কি, এডি বলতে এইটা কিউ কস আলফা কিউ সাইন আলফা, তার উপর স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার, তার মানে আমরা কি পাই, এখান থেকে এবং এখান থেকে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে এখানে আমাদের থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে দ্বারা স্কোয়ার ইকুয়াল 1, তার মানে এখানে আমাদের থাকে কি কিউ স্কোয়ার।
তাহলে আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটি কার মান? এটি আমাদের লব্ধি ওবি অর্থাৎ আর মান। এটি হলো আমাদের লব্ধি বের করার সূত্র। এখন আমরা দিক নির্ণয় করব। মানে এখানে আমাদের যে লব্ধি আছে সেই লব্ধিটা এই সন্নিহিত বাহু দুইটি আছে, এই বাহু দুইটির মধ্যে কোণটির সাথে কত ডিগ্রি করে কত কোণে অবস্থান করছে সেই দিকটি আমরা নির্ণয় করব। আমরা দেখি এই লব্ধিটা এই পি ভেক্টরের সাথে বা পি বাহুর সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো এটি যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে আমরা tan থিটা কেন লিখলাম, সাইন থিটা বা কস থিটা কোসেক এগুলো কেন লিখলাম না? আমরা tan থিটাটা এজন্যই লিখলাম, তোমরা দেখবা যে tan থিটা এবং cot থিটা এই দুইটা রেঞ্জ কিন্তু আর বাকি যে অনুপাতগুলো আছে রেঞ্জ কখনো এরকম হয় না, যার কারণে হয়তো তুমি বলতে পারো যে এটা সম্ভব এটা সম্ভব নয়। কিন্তু আমরা এখানে তো ওরকম বলবো না যে এখানে আমাদের এইটার জন্য সম্ভব হবে এটার জন্য সম্ভব নয়, এই জন্য আমরা এখানে tan থিটা ইউজ করেছি। তো এইটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের এইটা কোণ থিটা লম্ব কোণটা হবে বিডি। ভূমি কত হবে? ভূমি হবে আমাদের হলো ও ডি। ওকে দেখো কিছুক্ষণ আগে আমরা বের করলাম বিডি, এই বিডির মানটা আমরা বের করেছিলাম কিউ সাইন আলফা, সেই মানটা আমরা এখানে ইনপুট করব কিউ সাইন আলফা। এবং ওডি, ওডি মানে কত? ওডি আমাদের হলো ওএ প্লাস এডি। ওএ ওএ মানে কি? পি। এবং এডির মানটা আমরা বের করেছিলাম এডি মানে কিউ কস আলফা। তাহলে এখানে আমাদের পি প্লাস কিউ কস আলফা এটি হলো আমাদের দিক। কার সাপেক্ষে? যখন আমরা এই লব্ধির দিকটি পি এর সাপেক্ষে নির্ণয় করব। তাহলে আমরা কি কিউ এর সাপেক্ষে নির্ণয় করতে পারি না? হ্যাঁ, নির্ণয় করতে পারবো। একটা জিনিস খেয়াল করো, যার সাথে কোণ উৎপন্ন করেছে সে কিন্তু নিচে একা আছে, যার সাথে কোণ উৎপন্ন করবে সে কিন্তু নিচে একা থাকবে। তাহলে যখন কিউ সাপেক্ষে আমরা বের করব তাহলে কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল, আমি কিন্তু তোমাদের আগে বলে দিয়েছি যার সাপেক্ষে বা যার সাথে লব্ধি কোণ উৎপন্ন করবে সে নিচে এক অবস্থান করবে। তার মানে তুমি এখানে লিখতে পারো কিউ প্লাস, এখন কি বসবে? এখন বাকিটার উপরে পি সাইন আলফা আর নিচে কি হবে? কস। তাহলে এখানে হবে পি কস আলফা। তাহলে এইভাবে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি।